নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা বন্ধু নামক অসাধারণ গা ছমছমে ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। নিচে প্রায় সদর দরজার কাছেই ছোট একটা ঘরে বিনোদ শোয় এবং একা শোয়। নিচে একদম ফাঁকা, তবু কিছুতে বিনোদের ভয় নেই। সেদিন তাদের পাশের বাড়ির ছাদে যে একটা জলজ্যান্ত খুন হলো, এত হইচই, এত কান্নাকাটি, এবং তারই ঘরের পাশের গলি দিয়ে যে সেই রক্তাক্ত মৃতদেহটা মোটরে করে হাসপাতালে নিয়ে গেল, এতেও বিনোদের ঘুম ভাঙেনি। মা তাকে জাগাতে এসে বলেছিল পায়ের দিকেরও জানালাটা খুলে দাও, যা গরম আজ। মা বললেন, না, তুই ওপরে চল, আমার কাছে শুবি। বিনোদ পাশ ফিরে বললে, কিসের তোমার ভয়? এত গোলমালে সেই খুনেটা তো আর ঘাপটি মেরে বসে থাকেনি। কখন দিব্যি সরে পড়েছে, সে আবার এখানে ফিরে আসবে নাকি? মা অবুঝের মতো বললেন, না, তুই ওপরে চল। তুই এ ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না, চেঁচালেও শুনতে পাবো না। চেঁচানি তোমাদের শুনতে দেবো নাকি ভেবেছ? যদি বেটা আসে, টুটি চিপে তার দম বন্ধ করে দেব না? তার দিদি বললেন, কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায়? বিনোদ হেসে বললে, তার মুখটা ভালো করে দেখার জন্যই তো পায়ের দিকের জানালাটা খুলে রাখতে বললাম। মুখ যদি বাড়াই, তবে নেহাত না হয় দুটো গল্প করা যাবে। কিছুতেই বিনোদের ভয় নেই। তার স্কুলের বন্ধু কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে। রাত্রিবেলায় জানালা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি নাড়ে, ঢিল ছোড়ে, বিকট স্বরে হরিবোল দেয়, চাকরের হাতে পয়সা গুজে দিয়ে দরজা খুলিয়ে ওর তক্তপোষের তলায় গিয়ে লুকোয়, গো গো করে, ঠুকঠাক দুমদাম শব্দ করে। কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম। শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না। গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে, কিছুতেই তোকে ভয় দেখাতে পারলাম না বিনু। বিনোদ হেসে বলে, দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে, তার আবার ভয় কি? খেয়ে হজম করি আর গভীর করে ঘুমোই। শেষকালে অভয়কে বলতে হয়, একা একা বাড়ি ফিরে যেতে আমারই এখন ভয় হচ্ছে। বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে, চল, তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে আসি। রাত তখন প্রায় 12টা, রাস্তাঘাট নিঝুম। বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমোচ্ছে। এমন সময় সদর দরজায় কড়া নড়ে উঠল। কি যেন গলা খাঁকড়ে ডাকলে, বিনু। সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না, কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুম ভেঙে গেল। এমন অনেক কালা আছে, চেঁচিয়ে কথা বললে তার এক বর্ণও যারা শুনতে পায় না, কিন্তু চলন্ত ট্রেনের শব্দের মধ্যেও একটু নিন্দে করলে তেড়ে উঠে বলে, কি বললে? ভাবো আমি শুনতে পাইনি? বিনোদেরও আজ সেই দশা। চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি, কিন্তু সব সময় সে সাবধানী। জোরে ডাকলে সে তেমনই ঘুমোয় বটে, কিন্তু আস্তে ডাকলে জেগে উঠতে জানে। পাছে লোকটা সাড়া পেয়ে পালায়। বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লকলকে বেত নিয়ে নিঃশব্দে দরজা খুলে দিল। সিঁড়ির উপর দাঁড়িয়ে অভয় হাসছে। বিনোদ তো বললে, তুই এই সময়, এত রাতে, কি দরকার? অভয় ভিতরে ঢুকে বলল, 9:30টার শোতে বায়োস্কোপে গিয়েছিলাম, এই ফিরছি। বাড়ি যাসনি? অভয় চাপা গলায় বললে, বাড়ি আর ফিরবো না। কেন, কি হলো? বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছেন। আরও রহস্য রোমাঞ্চের গল্প। বিনোদ বিস্মিত হয়ে বললে, তাড়িয়ে দিয়েছেন? কেন, কি অপরাধ? অপরাধ আবার কি? ও বাড়িতে আমার আর পোষাবে না। তারপর ঘরের চৌকাঠের দিকে পা বাড়িয়ে বললে, চল ভেতরে, বলছি। ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার, তার উপর বসে অভয় বললে, তোর এখানে আজ আমি শোবো, দিবি তো শুতে? বিনোদ আলো জ্বালল, বললে, স্বচ্ছন্দে। আলোতে বিনোদ দেখল অভয় অদ্ভুত সেজেছে। গায়ে গরদের পাঞ্জাবির ওপরে দামি শাল, পরনে সিল্কের ধুতি, পায়ে জরির জুতো, হাতের কবজিতে সোনার রিস্টওয়াচ বাঁধা, সারা গায়ে এসেন্সের গন্ধ ভুরভুর করছে, পরিপাটি করে টেরি বাঁকানো, ডান হাতের আঙুলে হীরের একটা আংটি। বিনোদ বললে, এত সেজে গুজে বেরিয়েছিস, চেহারা দেখে তো ত্যায্য পুত্তর হয়েছিস বলে মনে হয় না। অভয় হেসে বললে, বাবা মা বাড়ি থেকে বার করে দিলেন বটে,
কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন। বললেন, এই নাও তোমার জিনিসপত্র, আর এমুখো হইও না বাছাধন, যেখানে খুশি বেরিয়ে পড়ো। সেই যে জাপানি বাক্সটাই রোজ 2 আনা 4 আনা করে জমাতাম বিনু, সে বাক্স ভেঙে সব খুচরো সিকি আদুলি আমার পকেটে দিয়ে দিয়েছেন। বললেন, যেখানকার খুশির টিকিট কেটে ভেগে পড়ো, তোমার ওই কালো মুখ আর দেখতে চায়নি। বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে একদৃষ্টে অনেকক্ষণ চেয়ে রইল। পরে বললে, কিন্তু কি তুই করেছিলি শুনি? বলছি। অভয় হাত বাড়িয়ে বললে, তোর ম্যাপের বইটা দে তো। কি করবি? একটা জায়গা খুঁজে বের করব, খুব দূরে, যেখানে মানুষ সহজে যেতে চায় না। ধর গ্রিনল্যান্ড। বছরে 6টা মাস সেখানে রাত, কঠিন বরফের দেশ। পড়িসনি ভূগোলে? বিনোদ হেসে উঠল। বললে, কিন্তু পকেটে মাত্র তো কয়েকটা টাকার খুচরো দেখতে পাচ্ছি, ওই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি? টেবিলের উপর অ্যাটলাসটা পড়েছিল, সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টাতে লাগলো। বললে, এমন জায়গায় যাব যেখানে যেতে ভাড়া লাগে না। বিনোদ হেসে বললে, আপাতত দেখছি সে তো আমার শোবার ঘর, তুই পাগলামি করিস নে অভয়, চল তোকে বাড়ি রেখে আসি। বাবা বকে থাকেন, এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন। অভয় বললে, খুঁজুন গে, কিন্তু একবার যখন বেরিয়েছি আর আমি ফিরছি না। জাহাজে করে আমি স্পেনে যাব, সেখান থেকে কলম্বাসের মতো নূতন মহাদেশ আবিষ্কার করতে বেরুবো। জাহাজ না পাই, সঙ্গী না জোটে, তবু আমি পেছোপা হব না। নে আলোটা নেবা, আজ রাতটা তো এখানে ঘুমোই। বিনোদ বললে, আমার বিছানায় উঠে আয়, দুজনে খুব ধরবে। অভয় বললে, না না, আমি চিত হয়ে আরাম করে শুতে পারবো না, আমার মেরুদণ্ডে খুব চোট লেগেছে, এই বেশ ঘুমোতে পারবো এখানে, একটা বালিশ এগিয়ে দে দেখি। বলে সে নিজেই আলো নিভিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বললে, নে তুই এখন শুয়ে পড়, ঢের রাত হয়েছে, কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে। বিনোদ বললে, এমনি তোর ঘুম আসবে হতভাগা, উঠে আয় ওপরে। অন্ধকারে অভয় খিলখিল করে হেসে উঠল। বললে, পাগল, ঘুম আসবে নাকি? স্কুলে বেঞ্চির ওপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমুই, আর এ তো দিব্যি মোলায়েম একটি চেয়ার। কলম্বাসের মতো যে দেশ জয়ে বেরুবে, তাকে খালি গায়ে শীতের রাতে শুকনো কাঠের ওপর শুলেও বেমানান দেখাবে না। থাম, তোকে আর বকাবো না, ঘুমো। বিনোদের একটুতেই ঘুম আসে, কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুজে থেকেও কিছুতেই আজ তার ঘুম এলো না। অভয়ের সঙ্গে আরো খানিকক্ষণ গল্প করা যাক, চোখ না মেলেই ডাকলে, অভয়। অভয়ের কোনো সাড়া নেই। মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাত হয়নি। আবার ডাকলে, অভয়। সেই অন্ধকার কালো রাত্রি আর হলো নিঃশব্দতা। বিনোদ লাফিয়ে উঠে বসলো। ঘরে কেউ নেই, ম্যাপের খাতাটা মেঝের ওপরে ওল্টানো, চেয়ারের উপরে বালিশটা কুঁচকে পড়ে আছে, দরজাটা খোলা। বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলো, সদর দরজাটাও দুফাঁক। অভয় আবার কখন দরজা খুলে বাইরে গেছে? দুষ্টু ছেলে, তাকে ভয় দেখাবার নতুন ফন্দি করেছে বুঝি? কিন্তু বিনোদ দমবার পাত্র নয়। গরম কোটটা গায়ে দিয়ে রাস্তায় নামলো। কোথাও একটা জনপ্রাণী নেই। নিজের দ্রুত ও সশব্দ নিঃশ্বাস ছাড়া একটা সামান্য শব্দও সে কোথাও শুনতে পাচ্ছে না। আরও রহস্য রোমাঞ্চের গল্প। আবার সে ডাকলে, অভয়। মুহূর্ত মধ্যে তার খুব কাছে খিলখিল করে কে জোরে হেসে উঠল, এবং সেই খণ্ড খণ্ড হাসির ঢেউ নিমিয়ে চোখের সামনে ভেসে উঠল অভয়। বিনোদ বললে, কোথায় গেছিলি? বাহ, এইখানে তোর পাশেই তো দাঁড়িয়েছিলাম। ঘরের মধ্যে ভীষণ গরম, অত গরমে কখনো ঘুম আসে? গরম কি রে পাগলা, এই কনকনে শীতের রাতে তোর গরম লাগছে? অভয় হেসে বললে, গরম বলে গরম, চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, টিকতে পাচ্ছি না, চল রাস্তায় একটু হাঁটি। বিনোদ ভাবলে মন্দ নয়। বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তাদের বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে পূর্ণবাবুকে ডেকে তারই ছেলেকে তার হাতে ধরিয়ে দেবে। বিনোদ বললে, চল, কিন্তু সদর দরজাটা যে খোলা থাকবে, দাঁড়া ভজুয়াকে বলে আসি বন্ধ করে দিতে। থাকবে, ডাকতে গেলেই আবার মা টের পাবে, ভেজিয়েই আসি দরজাটা, খানিক বাদেই তো ফিরে আসছি, কি বল? অভয় বললে, তোর ভাবনা কি? তোকে তোর বাপ মা তাড়িয়ে দেয়নি, আমার জন্য না হয় দরজা বন্ধ হয়ে গেছে। দু বন্ধু বড় রাস্তায় এসে পড়ল, কারুর মুখে কোনো কথা নেই। বিনোদ ভয় পেয়ে বললে, এবার ফের।
অভয় হেসে বললে, কোথায়? এই তো বেশ যাচ্ছি। খানিক দূরে কয়েকজন লোক এদিকে এগিয়ে আসছে দেখা গেল। একজনকে বিনোদের মনে হলো খানিকটা যেন পূর্ণবাবুর মতো দেখতে। লোকজন নিয়ে ছেলের খোঁজে বেরিয়েছেন নিশ্চয়ই। অভয়কে এবার স্বচ্ছন্দে ধরিয়ে দেওয়া যাবে। গায়ের জোরে বিনোদের সঙ্গে সে কখনোই এঁটে উঠবে না। লোকগুলো না বেঁকে সামনে তাদেরই দিকে এগিয়ে আসছে দেখে বিনোদ ভরসা পেল। অভয়কে বুঝতে না দিয়ে বললে, হ্যাঁ, আরও একটু বেড়াই আয়। অভয় বললে, কিন্তু সে পকেট হাতড়ে কতগুলো পয়সা বার করলে। বললে, গুনে নি শিগগির। বাবা, মেজদা, নকাকা, রামখুড়ো সব এসে পড়লেন যে, দেরি নয়, শিগগির তুলে নি পয়সাগুলো আহাম্মক। বলে পয়সা ভরা হাত মেলে অভয় কাঁপতে লাগলো। এখনই সে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে। বিনোদ এরই জন্য আগে থেকে প্রস্তুত ছিল। গায়ের জোরে তার সঙ্গে তাদের স্কুলের ছাত্র দূরের কথা, মাস্টাররাই পেরে ওঠেন না। সে তাড়াতাড়ি অভয়কে দুই শক্ত হাতে জাপটে ধরে বললে, কিন্তু কোথায় তুই যাবি? তোকে ধরিয়ে দেব না আমি? কিন্তু কোথায় অভয়? বিনোদ দুহাত দিয়ে নিজের বুকটা জোরে চেপে ধরে নিজের সঙ্গে অকারণ ধস্তাধস্তি করছে। অভয় কোথাও নেই। কখন টুপ করে সরে পড়েছে, নিশ্চয়ই পাশের গলি দিয়ে। এখনো ছুটলে তাকে ধরা যায়। দেখতে দেখতে পূর্ণবাবু দলবল নিয়ে কাছে এসে পড়লেন। বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। পূর্ণবাবুকে দেখে তার বুকে বল এলো। সে এগিয়ে গিয়ে বললে, আপনারা অভয়কে খুঁজতে বেরিয়েছেন তো? পূর্ণবাবু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বিনোদ বললে, সে এই গলি দিয়ে পালিয়েছে। আসুন আমার সঙ্গে। খুব জোরে ছুটলে এখনো তাকে ধরতে পারবেন। আমি তাকে জাপটে ধরেও রাখতে পারলুম না। খুব জুজুৎসুর প্যাঁচ শিখেছে। যা হোক, আপনারা কেউ ওদিক দিয়ে ঘুরে যান, আমি এদিকে যাচ্ছি। ওইখানে কোথাও লুকিয়ে আছে নিশ্চয়ই। পূর্ণবাবু হঠাৎ তাকে বুকে জড়িয়ে শিশুর মতো ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। বললেন, কই আমার অভয়? ওই দেখো। বলে চারজনের কাঁধে উত্তোলিত একটা খাটিয়ার পানে ইঙ্গিত করলেন। বিনোদ কিছু বুঝতে পারল না। খাটিয়ার উপরে লম্বালম্বি কি একটা জিনিস আগাগোড়া ঢাকা। কে একজন বললে, আজ বিকেলে মোটর চাপা পড়ে সে মারা গেছে। বিনোদ সমস্ত গায়ে একটা ঝাঁকুনি দিয়ে বললে, মিথ্যা কথা। সে এতক্ষণ আমার সঙ্গে বসে গল্প করলে। দুজনে বেড়াতে বেরোলাম। কেন আমায় মিছামিছি ভয় দেখাচ্ছেন? সে বললে, আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন। সে স্পেনে যাচ্ছে, সেখানে থেকে জাহাজ করে আমেরিকায়। কত কথা বললে, আমাকে পয়সা দিতে চাইলে। গরদের পাঞ্জাবির উপরে মেরুনের শাল। আসুন না আমার সঙ্গে এই গলিতে। তাকে বার করে না দেই তো কি বলেছি। পূর্ণবাবুরা এগোতে লাগলেন। বিনোদ হতভম্বের মতো তেমনই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সে স্পষ্ট করে এখনো বুঝতে পারছে না। সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি? না তো। রোড, রাস্তার এক পাশে ইলেকট্রিক ও অন্য পারে গ্যাস জ্বলছে। লাঠি হাতে ওই একটা কনস্টেবল। দূরে ওই পূর্ণবাবুদের দল চলেছে শ্মশানে। পূর্ণবাবু হেঁকে বললেন, তুমি এবার বাড়ি যাও বিনু। বিনোদ তবু নড়ে না। ভয়ে সে জমে গেছে। তার কেবলই মনে হচ্ছে পূর্ণবাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি থেকে অভয় বেরিয়ে আসবে। অভয় আবার বেরিয়ে আসবে ভাবতেই বিনোদ হঠাৎ আর্তস্বরে চেঁচিয়ে উঠল। কিন্তু আবার তেমনই সেই খিলখিল হাসি, একেবারে তার কাছে। কিন্তু অভয় কোথাও নেই। একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র। ট্যাক্সিটা বিনোদ দাঁড় করালো। বাড়ি থেকে অনেক দূরে সে চলে এসেছিল। এখন পায়ে হেঁটে কিছুতেই সে যেতে পারবে না। পেছন থেকে অভয় এসে তার সঙ্গ নেবে। তার কাঁধে হাত রেখে গল্প করতে চাইবে। 7 আনা সে ধরেছিল, এখনো সে ভোলেনি। ট্যাক্সি চেপে বিনোদ বললে, চালাও এলএনবি রোড। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো ট্যাক্সিটার আগে আগে অভয়ও ছুটে চলেছে। কিছুতেই সে বিনোদকে ছেড়ে দেবে না। বিনোদ চেঁচিয়ে উঠল, খুব জোরে চালাও পাইজি। শিখ ড্রাইভার গাড়ি খুব জোরে ছুটিয়েছে। অভয় ট্যাক্সির সঙ্গে সমানে চলতে পারছে না। হাত তুলে স্পষ্ট সে বললে, আস্তে। কিন্তু ট্যাক্সি থামলো না। তার গায়ের উপর হুড়মুড় করে পড়ল। বেচারা অভয় দলা পাকিয়ে চাকার তলায় চেপটে গেল। বিনোদ চোখ বন্ধ করে কর্কশ গলায় চিৎকার করে উঠল, গেল গেল, বাঁধো শিগগির বলছি। ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে বললে, ক্যা হুয়া? বিনোদ ঝুঁকে পড়ে গাড়ির তলাটা দেখতে লাগলো। কিন্তু আশ্চর্য, কোথাও এক বিন্দু রক্ত নেই। অভয় তাড়াতাড়ি উঠে এসে খিলখিল করে হেসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বললে, ভয় নেই,
আমার কিছু হয়নি, খালি এই মেরুদণ্ডটাই সামান্য একটু চোট লেগেছে। খুব হাওয়া খেতে বেরিয়েছিলি, যা হোক। আচ্ছা, গুড নাইট। তাকে আর দেখা গেল না। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক গা ছমছমে ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।